আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত। আজকের যে আলোচনার বিষয় সেটা তোমাদের কাছে একেবারে খুবই দুরূহ একটা টপিক, সেটা হলো বাংলা ভাষা তত্ত্বের আলোচনা। একাদশ শ্রেণীর বাংলা ভাষা তত্ত্বের আলোচনা, যেখানে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার আর তার সঙ্গে আমাদের বাংলা ভাষার উদ্ভব ও তার বিকাশকে তুলে ধরা হয়েছে। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। পৃথিবীর যে মূল ভাষা বংশসমূহ ছিল তার মধ্যে প্রধান যে ভাষা বংশ এবং বৃহত্তম ভাষা বংশ ছিল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি ভাষা গোষ্ঠী বা ভাষা পরিবার হলো ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় ভাষার তিনটে ভাগ, একটা হচ্ছে ইরানীয় আর্য, দরদীয় ও প্রাচীন ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্যের দুটো রূপ আমরা পাচ্ছি, একটা হচ্ছে সাহিত্যিক রূপ আর একটা হলো কথ্য রূপ। কথ্য রূপের পাচ্ছি আমরা চারটে ভাগ: প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। আজকে আমাদের উদ্দেশ্য হলো আমাদের মাতৃভাষা বাংলা কিভাবে এলো সেটা দেখা। তাই দেখো, প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য এই শাখার মধ্য থেকে কিভাবে বাংলা ভাষা এলো সেটা আমরা দেখব। প্রাচ্য ভাষার দুটো ভাগ আমরা লক্ষ্য করছি, একদিকে প্রাচ্যা এবং প্রাচ্য মধ্যা। প্রাচ্যা থেকে মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ অবহট্ট। মাগধী অপভ্রংশ অবহট্ট ভাষার দুটি শাখা, একটি হলো পূর্বী শাখা, একটি হলো পশ্চিমা শাখা। পূর্বী শাখার আবার দুটি ভাগ, একটা হলো ওড়িয়া এবং বঙ্গ অসমিয়া। এই বঙ্গ অসমিয়ার আবার দুটো ভাগ, একটা হচ্ছে বাংলা, অন্যটা হলো অসমিয়া। তাহলে এখানে দেখো আমরা কিভাবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আরম্ভ করে ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী এবং তার বিভিন্ন উপবিভাগের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম নিল সেটা আমরা দেখলাম। তাই বাংলা ভাষার উদ্ভব বা জন্ম সম্পর্কে বলতে গেলে বলতে হয়, বাংলা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি ভাষা। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইরানীয়র একটি আঞ্চলিক কথ্যগুলি থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার জন্ম হয়, যার সাধারণ নাম হলো বৈদিক এবং সংস্কৃত। প্রাচীন ভারতীয় আর্য ভাষার 4টি স্পষ্ট আঞ্চলিক বিভাজন ছিল। এই আঞ্চলিক বিভাজনগুলি কি ছিল তোমরা আগেই দেখেছো: প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য। প্রাচ্য রূপ থেকে জন্ম নেয় মাগধী প্রাকৃত, সেটা আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ। মাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্টের স্তর অতিক্রম করার পরপরই দুটি প্রধান আঞ্চলিক রূপ, পশ্চিমা শাখা এবং পূর্বী শাখার মধ্যে পার্থক্য বেড়ে যেতে থাকে। পূর্বী শাখা থেকে দুটি ভাষার জন্ম হয়, বঙ্গ অসমিয়া ও ওড়িয়া। এরপর বঙ্গ অসমিয়া থেকে আনুমানিক 900 খ্রিস্টাব্দ নাগাদ বাংলা এবং অসমিয়া ভাষার জন্ম হয়। তাহলে আমাদের মাতৃভাষা বাংলার জন্ম আমরা দেখলাম। এরপরে সেই বাংলা ভাষাকে আমরা তিনটে ভাগে ভেঙে নেব। প্রথমে হলো প্রাচীন বাংলা, যার উপস্তর কোনো পাওয়া যায় না, যার সময়সীমা 900 থেকে 1350 খ্রিস্টাব্দ। নিদর্শন হিসাবে আমরা পাচ্ছি চর্যাপদ, এছাড়া ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডনম, এর কয়েকটি ছত্র আমরা পেয়ে থাকি। সর্বানন্দের অমর কোষের সংস্কৃত টিকা, টিকা সর্বস্ব, এর প্রায় 400টি বাংলা শব্দ হলো প্রাচীন বাংলার নিদর্শন। দ্বিতীয় ভাগ হলো মধ্য বাংলা। মধ্য বাংলার উপস্তর আমরা দুটো পাই, একটা হলো আদি মধ্য, যার সময়সীমা হলো 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ। নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। অন্তমধ্য, যার সময়সীমা 1500 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, যার নিদর্শন হিসাবে আমরা পাচ্ছি পদাবলী সাহিত্য, অনুবাদ সাহিত্য, চৈতন্য জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য। বাংলা সাহিত্যের আলোচনা প্রসঙ্গে এগুলো সম্পর্কে একেবারে তথ্য সমৃদ্ধ আলোচনা করা হয়েছে। তোমরা বাংলা সাহিত্যের ক্লাসগুলি প্লেলিস্টে আছে, একবার দেখে নেবে। এরপরের স্তর অর্থাৎ তৃতীয় ভাগ হলো বাংলা ভাষার তৃতীয় ভাগ হলো আধুনিক বাংলা। এর কোনো উপস্তর নেই। 1800 খ্রিস্টাব্দ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত বাংলা ভাষার আধুনিক যুগ চলছে। নিদর্শন হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অসংখ্য বাঙালির মুখের বাংলা বুলি হচ্ছে এই আধুনিক বাংলা নিদর্শন। এরপরে আমরা দেখে নিই, দেখো বাংলা ভাষার যে প্রথম ভাগ, সে প্রাচীন বাংলা ভাষা। সে প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। ধ্বনিতাত্ত্বিক বিষয়টা কি? ধ্বনিতাত্ত্বিক বিষয়টা হলো কোনো একটা বর্ণ বা শব্দ বা পদ
বাক্যের মধ্যে যখন থাকছে সেটার উচ্চারণগত বৈশিষ্ট্যের কী রকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেটাকে বলা যাচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। আর অন্য দিক থেকে কোনো একটা শব্দ বা পদ বা বাক্যস্থিত যে পদগুলো তার গঠনগত অবয়ব, সেখানে কি বিভক্তি যুক্ত হচ্ছে, কি প্রত্যয় যুক্ত হচ্ছে, সেখানের বচন কেমন, সেগুলো হলো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রথমে আমরা তাহলে দেখে নিই প্রাচীন বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রাচীন বাংলার নিদর্শন আমরা জানি চর্যাপদ। সেই চর্যাপদে অ ও আ এই দুটি বর্ণের বিপর্যয় লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানে অকে যদি তুমি আ রূপে উচ্চারণ করো তাহলে সেই শব্দটার অর্থ কিন্তু একই থাকে। সেই রকম উদাহরণগুলো দেখো, কবালি, তাকে তুমি যদি বলো কাবালি, তার অর্থ কিন্তু একই থাকে। ঐস, আইস, এই দুটো শব্দ একই অর্থ প্রকাশ করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো স্বরমধ্যবর্তী একক মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ মানে জানি আমরা যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বেশি পরিমাণে দরকার হয়। মহাপ্রাণ ধ্বনিটা হ আকারে পরিণত হয়েছে। যেমন ধরো মহাসুখ, মহাসুখের এখানে খ হলো দেখো মহাপ্রাণ ধ্বনি, কারণ এই ধ্বনিটা উচ্চারণ করতে গেলে অনেকটা শ্বাসবায়ুর দরকার হয়। মহাসুখ থেকে মহাসুহ, দেখো এখানে খটা উঠে হ হয়েছে, তাই মহাপ্রাণ ব্যঞ্জনটা হয়ে গেছে হ ধ্বনিতে রূপান্তরিত। কথন থেকে কহন, থ হলো মহাপ্রাণ ধ্বনি, দেখো সেখানে হ চলে এসছে, কহন। পরের বৈশিষ্ট্য, স্বরমধ্যবর্তী একক ব্যঞ্জন অনেক ক্ষেত্রে লুপ্ত হয়ে গেছে। স্বরের মধ্যবর্তী অর্থাৎ দেখো সকলের দন্তস্বর পরে রয়েছে অ, আর এদিকে কয়ের পরে রয়েছে অ, তাহলে এই দুটোর মধ্যে রয়েছে ক, সেই কটা দেখো লুপ্ত হয়ে গেছে। অল, সকলকে আমরা বলতে দেখব সয়ল। দুটি স্বরধ্বনির মাঝে শ্রুতির ধ্বনির আগমন ঘটেছে। যেমন ধরো নিয় ডি থেকে দেখো নিয় ডি বানানটা দেখো অলুপ্ত হয়ে অন্তস্থ শ্রুতি ঘটেছে। দন্তন্য এবং মূর্ধন্য এই দুটি ব্যঞ্জনধ্বনির বিপর্যয় লক্ষ্য করা যায়। অর্থাৎ দন্তনাকার বয়দীর্ঘী নাবি আর মূর্ধনাকার বয়দীর্ঘী নাবি একই অর্থ প্রকাশ করে। নাসিক্যী ভবন প্রাচীন বাংলায় ছিল, যেমন মধ্যেন থেকে মাঝে, অর্থাৎ দেখো এখানে যেহেতু দন্তন্য লুপ্ত পাচ্ছে তাই যে মাঝে এসছে না, ওখানে দেখো চন্দ্রবিন্দু লেগেছে, অনুনাসিক করে দিয়েছে, এটা হলো একটা নাসিক্যী ভবনের উদাহরণ। এছাড়াও তালবস্য, মূর্ধনস্য, দন্তস্ব এই তিনটি ধ্বনির উচ্চারণে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। অর্থাৎ দন্তস্বযুক্ত কোনো উচ্চারণে সেখানে তুমি তালবস্য ব্যবহার করতে পারো, মূর্ধনস্য বা দন্তস্ব ব্যবহার করতে পারো, অর্থাৎ সেখানে কোনো ভুল নয় সেটা। ঠিক সেই রকম বিপর্যয় লক্ষ্য করা যায় অন্তস্থ জ ধ্বনি বর্গীয় ধ্বনির মতো উচ্চারিত হয়। যেমন যদি যে আইলা, এখানে আমরা যদি আধুনিক বাংলায় দেখি তাহলে অন্তস্থ জয়কার লিখি, কিন্তু সেই সময় বর্গীয় জয়কার লিখলেই যে আইলা লিখলেও সেটা সঠিক। এরপরে দেখি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। কর্তৃকারকের শূন্য বিভক্তি বা এ বিভক্তি হয়েছে। এটা আধুনিক বাংলারও একটা বৈশিষ্ট্য, কর্তৃকারকের শূন্য বিভক্তি, কিন্তু এ বিভক্তি বিশেষ করে চর্যাপদে লক্ষ্য করা যায়। যেমন সরহ ভনে, এখানে দেখো এ বিভক্তি দেখতে পাচ্ছি। রূপতাত্ত্বিক মানে প্রথমেই বলেছি দেখো এখানের গঠনগত শব্দের অবয়ব বা শরীর যে গঠন হয়েছে সেই গঠনগুলো বা তার রূপটা কেমন সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। যেমন কুম্ভীরে খায়ে, দেখো এখানে যদি তোমরা কারক শিখেছো অবশ্যই তোমরা জানবে যে কুম্ভীরে খায়, এখানে কে খায়, কুম্ভীরে খায়, দেখো কর্তৃকারকে এ বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে এটা হলো প্রাচীন বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। কর্মকারকে বিভক্তি শূন্য এবং এ বা এ বিভক্তি লক্ষ্য করা যায়। যেমন গুরু পুছিও জানো, এখানে দেখো শূন্য বিভক্তি। সহজে হিরো করি, এখানে এ বিভক্তি। করণকারকে বিভক্তিতে তে বা এ। সুখে দুঃখেতে নিশ্চিত মরিও, সুখে দুঃখের দ্বারা দেখো তে বিভক্তি যুক্ত হয়েছে। এছাড়া অধিকরণ কারকে ই, হি, এ বিভক্তি। যেমন দিবসই। সম্বন্ধ পদের বিভক্তি র বা এর আধুনিক যুগের বৈশিষ্ট্যের মতোই আমরা দেখতে পাচ্ছি। রুক্ষের তেন্দুলি কুম্ভীরে খায়, কিংবা হরিণা নিলয়, পাটের আঁশ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সম্বন্ধ পদে ক বিভক্তি সেই সময় ছিল। যেমন ছান্দক বাঁধো, এখানে দেখো যে কটা, সে কটা হলো সম্বন্ধ পদের ক বিভক্তি। চর্যাপদের লিঙ্গ ছিল তিনটি, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। যেমন রাতি পোহাইল, হাড়িরি মালি, চণ্ডালি লেলি, নিশি আঁধারি। এছাড়া চর্যাপদের প্রধান ছন্দ ছিল পাদাকুলক ছন্দ। এই ছন্দের প্রকৃতি মাত্রাবৃত্তের মতো প্রতিচরণে 16 মাত্রা ছিল। এরপরে দেখো আমরা বাংলা ভাষার যে দ্বিতীয় ভাগ পেয়েছিলাম সেটা হলো মধ্যযুগ। সেই মধ্যযুগের দুটো স্তর ছিল, একটা হচ্ছে আদি মধ্য বাংলা। সেই আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা দেখে নিই। আকারের পর ইকার বা উকার ক্ষীণ হয়েছে। দেখো আউলা, ধরো একটা শব্দ, সেই শব্দটা যখন আমরা উচ্চারণ করেছি তখন যে হস্যটা, সেই হস্যটার উচ্চারণ ছোট আকারে হয়ে গেছে, বা সেটা উচ্চারণটা নেই বললেই চলে। কিংবা ইলো, আ ইন, এইরকম
হস্যই দীর্ঘ, হস্য দীর্ঘ ধ্বনিগত হস্য দীর্ঘস্বরে কোনো পার্থক্য ছিল না। অর্থাৎ যদি তুমি সেখানে দয়রস্যু তয়রস্যু দ্যুতি থেকে দয় দীর্ঘ তয়রস্যু দ্যুতি লেখো, একই অর্থ প্রকাশ করবে এবং সেটা ভুল নয়। উত্তর যদি বানান লিখো দীর্ঘ তয় তয় র, সেটা কিন্তু ঠিক। দুটি স্বর পাশাপাশি অবস্থান করতো, যেমন ধরো বা এ, এখানে দেখো বা এর পরে যে আ এবং তারপরে এ, দেখো দুটো স্বর এরকম পাশাপাশি অবস্থান আমরা আধুনিক বাংলায় দেখতে পাই না, কিন্তু সেই সময় ছিল। এছাড়াও নাসিক্যি ভবন আদিমধ্য বাংলার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, যেমন ঝম্প থেকে ঝাপ, ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণের যে শেষ 5টা বর্ণ সেটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। দেখো ঝম্পতে ম আছে, সেই মটা যখন লুপ্ত হয়েছে তখন আগের যে বর্ণটাকে সেটাকে অনুনাসিক করে দিয়েছে, ঝাঁপ। শ্রীকৃষ্ণ কীর্তনেও এইরকম ব্যবহার লক্ষ্য করা যায়। এই শ্রীকৃষ্ণ কীর্তন হলো আদিমধ্য বাংলার প্রথম নিদর্শন। সাপ থেকে সাপ, বড়াই থেকে বড়াই, অর্থাৎ এখানে নাসিক্য ব্যঞ্জন না থাকলেও কিন্তু অনুনাসিক হয়েছে, তাই এটা একটা শতনাসিক্য ভবনের উদাহরণ। অনেকটা বিবৃত রূপে আয়ের মতো উচ্চারিত হয়েছে। অকারণ আসল শব্দ, সেটাকে আকারণ বলা হতো। অনুমতিকে আনুমতি বলা হতো। অতিকে আতি বলা হতো। দন্তন্য এবং মূর্ধন্য এই দুটি উচ্চারণে তফাৎ ছিল না, আমরা প্রাচীন যুগেও দেখেছিলাম, এখানেও দেখতে পাচ্ছি সেরকম কোনো তফাৎ নেই। মদন্তন্য মন, মূর্ধন্য মন একই অর্থ প্রকাশ করত। অন্তস্থ জ বর্গীর জয়ের সেই রকম কোনো পার্থক্য ছিল না, এটা প্রাচীন যুগেও ছিল, এখনও রয়েছে সেই একই বৈশিষ্ট্য। যেমন বর্গী জায়গা দন্তন্য জানো আর অন্তস্থ জায়গা দন্তন্য জানো একই অর্থ প্রকাশ করে। শ্রীকৃষ্ণ কীর্তনে স্বরসঙ্গতিজনিত ধ্বনির পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন এখনই থেকে এখুনি, ছিনারি থেকে ছেনারি। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখে নিই এরপরে আদিমধ্য বাংলায় কোথাও কোথাও লিঙ্গ অনুসারে ক্রিয়া কিংবা বিশেষণ পদের প্রয়োগ হতো। ব্যাপারটা কি না, ধরো ছেলেটি গেল, এই রকম ধরো একটা যদি বাক্য হয় ছেলেটি গেল, এখানে কিন্তু যদি মেয়ের ক্ষেত্রে হয় তখন ছেলেটি গেলি হতো। অর্থাৎ লিঙ্গ অনুসারে ক্রিয়ারও কিন্তু পরিবর্তন ঘটতো, এটা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে আদিমধ্য বাংলার। কর্তৃকারকে শূন্য বিভক্তি এ এ একই রকম প্রাচীন বাংলার মতো রয়েছে, গায়ে পিক গণে এর একটা উদাহরণ। কর্মকারকে বিভক্তি শূন্য ক কে রে এইরকম ইত্যাদি বিভক্তি হয়েছে, যেমন দুটি অপরাধ কইল, এখানে অপরাধ শূন্য বিভক্তি। আবার রাধাক মাইলে, কাকে মারলো রাধাকে, তাহলে ক বিভক্তি কর্মকারকে। অপাদান কারকের বিভক্তি ত তে এ এ লক্ষ্য করা যায়, যেমন ধরো আখর পাপে তোর বেয়া পিল গা, এখানে পাপে দেখো এই বিভক্তি হয়েছে। সম্বন্ধ পদের বিভক্তি বরাবরই আমরা দেখতে পাচ্ছি র এর ছাড়াও কিন্তু ক বিভক্তিও লক্ষ্য করা যাচ্ছে, যেমন দুধের ভার, এখানে এর বিভক্তি। ভ্রমরের রোল এর বিভক্তি। যমুনাক তীরে, এখানে দেখো যমুনার তীরের কথা বলা হয়েছে, তাহলে ক বিভক্তি সম্বন্ধ পদে পাচ্ছি। অধিকরণ কারকে বিভক্তি শূন্য এ ক ত তে বিভক্তি লক্ষ্য করা যায়। উদাহরণ হচ্ছে দুইজন শাশুড়ি মোর ঘরেতে আছয়, দেখো তে বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে এখানে। এরপরে অন্তমধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখে নিই। পদান্ত একক ব্যঞ্জনের পরবর্তী অলোপ পেয়েছে, যেমন ধরো কিসেরও লাগিয়া, এই রকম শব্দ যদি আমরা পাই তাহলে সেখানে কিসের লাগিয়া হয়ে যাচ্ছে। দেখো এখানে অটা লুপ্ত হয়ে রয়ের নিচে হসন্ত বসছে। শব্দের আদি স্বরে শ্বাসাঘাত পড়ায় মধ্যবর্তী স্বর কোনো কোনো ক্ষেত্রে লুপ্ত হয়েছে, যেমন ধরো গামছা, আসলে এটা ছিল গামোছা, সেটা হয়ে গেছে গামছা। অমনি থেকে অমনি। অভিশ্রুতিজনিত ধ্বনি পরিবর্তনও কিন্তু এই সময় লক্ষ্য করা যায়, যেমন বানিয়া থেকে বাইনা থেকে বেনে দেখতে পাচ্ছি, আসিয়া থেকে আইসা থেকে এসে। কোনো কোনো ক্ষেত্রে মহাপ্রাণ ধ্বনির মহাপ্রাণতা লোপ পেয়েছে, যেমন কান্নু থেকে কানহ থেকে কান্নু হয়ে গেছে, অর্থাৎ হটা এখানে মহাপ্রাণ ছিল কিন্তু দেখো এখানে দন্তন্য হয়ে গেছে। বা কানায় হয়ে গেছে, কান্নু থেকে কানায় হয়ে গেছে, যে হটা মহাপ্রাণ ছিল সেই হয়ের মহাপ্রাণতা নষ্ট হয়েছে। এরপরে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখি। সর্বনামে বহুবচনে বিভক্তি ছিল রা, তাহারা সর্বনামের বহুবচনের বিভক্তি ছিল। বহুবচনে বিভক্তি হিসাবে গুলা গুলি ইত্যাদির ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন লোকগুলি গাছগুলি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দেখো অন্তমধ্য বাংলা যখন আধুনিক বাংলার প্রায় কাছাকাছি একটা সময়, দেখো খানিকটা হলেও আমরা এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে পরিচিত, কারণ এটা আধুনিক যুগ এরপরেই শুরু হতে চলেছে। নাম ধাতুর প্রয়োগ ছিল, যেমন প্রশংসিল, প্রবেশিল, অন্বেষিল, তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো নাম ধাতু। নাম শব্দের সঙ্গে প্রত্যয়যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয়। প্রচুর আরবি ফার্সি শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়, আদমি, কিতাব, আইন, কামান, খাজনা, এগুলো সমস্ত ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে অন্তমধ্য বাংলায়। এরপরে চলে আসি আমরা বাংলা ভাষার যে শেষ যুগ, যেটা এখনও পর্যন্ত চলছে, আমাদের বর্তমান কাল সময় পর্যন্ত চলে আসছে,
সেটা হলো আধুনিক যুগ। সেই আধুনিক যুগের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখো অনেকটাই আমরা মিলবে, ক্লাস 9-10-এ আমরা পড়ে এসেছি সেই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো। আধুনিক বাংলায় রাঢ়ী উপভাষায় অভিশ্রুতিজনিত ধ্বনি পরিবর্তন ঘটে, যেমন করিয়া থেকে কইরা থেকে করে, এর ক্লাস 9-এ পড়ে এসেছি। বলিয়া থেকে বইলা থেকে বলে। স্বরসঙ্গতিজনিত ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন দেশি থেকে দিশি, বিলাতি থেকে বিলিতি। সমীভবনজনিত ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন পদ্ম থেকে পদ্ম, গল্প থেকে গপ্প। বিষমীভবনও কোনো কোনো ক্ষেত্রে ঘটে, যেমন শরীর থেকে শরীর, লাল থেকে নাল। ধ্বনি বিপর্যয় ঘটতে লক্ষ্য করা যায়, যেমন বাতাসা থেকে বাসাতা, জানালা থেকে জ্বালানা, রিক্সা থেকে রিস্কা। কোনো কোনো ক্ষেত্রে ধ্বনির আগমন লক্ষ্য করা যায়, যেমন স্কুল থেকে স্কুল, সত্য থেকে সত্যি, বেঞ্চ থেকে বেঞ্চি। এগুলো সব আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য। কোথাও কোথাও ধ্বনি লোপও ঘটে, যেমন শিয়ালদহ থেকে শিয়ালদা, মালদহ থেকে মালদা। শব্দার্থের পরিবর্তন আধুনিক বাংলা ভাষায় লক্ষ্য করা যায়, যেমন ঝি থেকে কন্যা থেকে কাজের মেয়ে, আবার মন্দির থেকে ঘর থেকে দেবালয়, উৎকর্ষ অপকর্ষ দুটোই লক্ষ্য করা যায়। এরপর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা দেখি। আধুনিক বাংলায় যৌগিক ক্রিয়ার প্রচুর লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে বসে পড়ো, বিদায় দাও, শুনে নাও। সংযোজক অব্যয় হিসাবে ও আর এর ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন ভাত রুটি। নঙর্থক অব্যয় হিসাবে না, নাই এর ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন খাবো না, দেখি নাই আধুনিক বাংলার নঙর্থক শব্দ। প্রচুর অসমাপিকা ক্রিয়ার ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন সে কাজটি না করে চলে গেল। এই চলে, না করে, এগুলো সমস্তই অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। আধুনিক বাংলায় ছন্দরীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, যেমন মধুসূদন দত্তের অমৃতাক্ষর ছন্দ লক্ষ্য করছি। রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছিলেন মুক্তক ছন্দ। গিরিশচন্দ্রের হাতে তৈরি হয়েছিল গৈরিশ ছন্দ। অন্য একটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে বিদেশি শব্দ লক্ষ্য করা যায়, যেমন স্কুল, রেস্তোরাঁ, চাউমিন, ইউনিভার্সিটি। সমস্ত বিদেশি শব্দ বাংলা ভাষায় আমরা লক্ষ্য করব। এই ছিল তোমাদের বাংলা ভাষার উদ্ভব এবং তার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা কীভাবে বিকাশ লাভ করছে, তার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এর যে বাংলা ভাষার 3টে যুগের বৈশিষ্ট্য আলোচনা হলো, এরপরে দেখে নিই আমরা সেই আলোচ্য বিষয় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি। পরের ক্লাসে থাকবে সমস্ত উপভাষা এবং বাংলা ভাষার বৈচিত্র্য নিয়ে আলোচনা। চলো তাহলে দেখে নিই আজকে এমসিকিউ এর আলোচনা। প্রথম কোশ্চেন, মাগধী অপভ্রংশ থেকে অবহট্ট, তার থেকে জন্ম হয়েছে ক বাংলা ভাষার, খ বর্মী ভাষার, গ ভোরচিনীয় ভাষার, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর হলো ক বাংলা ভাষার। পরের প্রশ্ন, প্রাচীন বাংলার প্রধান নিদর্শন কোনটি? ক শ্রীকৃষ্ণ কীর্তন, খ চর্যাপদ, গ শ্রীরাম পাঁচালী, ঘ শ্রীকৃষ্ণ বিজয়। সঠিক উত্তর খ চর্যাপদ। পরের প্রশ্ন, মধ্য বাংলার সময়সীমা আনুমানিক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, খ খ্রিস্টপূর্ব 600 থেকে 900 খ্রিস্টাব্দ, গ 1350 থেকে 1760 খ্রিস্টাব্দ, ঘ 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর গ 1350 থেকে 1760 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, মধ্য বাংলাকে ভাষাতাত্ত্বিকরা ভাগ করেছেন ক 4টি উপস্তরে, খ 3টি উপস্তরে, গ 2টি উপস্তরে, ঘ 5টি উপস্তরে। সঠিক উত্তর হলো গ 2টি উপস্তরে। পরের প্রশ্ন, অমর কোষের টিকা রচনা করেন ক প্রেমানন্দ, খ সর্বার্থনন্দ, গ সর্বানন্দ, ঘ সর্বাঙ্গনন্দ। সঠিক উত্তর গ সর্বানন্দ। পরের প্রশ্ন, বিদগ্ধ মুখমণ্ডনম রচনা করেছেন ক প্রেমদাস, খ ধর্মদাস, গ আনন্দদাস, ঘ রঙ্গদাস। সঠিক উত্তর খ ধর্মদাস। পরের প্রশ্ন, ফরাসি শব্দের প্রথম প্রয়োগ দেখা যায় ক চর্যাপদ, খ শ্রীকৃষ্ণ কীর্তনে, গ মঙ্গল কাব্যে, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর খ শ্রীকৃষ্ণ কীর্তনে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম অভিশ্রুতি লক্ষ্য করা যায় কোন স্তরে? ক প্রাচীন বাংলায়, খ মধ্য বাংলায়, গ আধুনিক বাংলায়, ঘ প্রতিটি স্তরে। সঠিক উত্তর খ মধ্য বাংলায় প্রথম অভিশ্রুতি লক্ষ্য করা যায়। বাংলা ভাষায় অন্তস্থ শ্রুতি লক্ষ্য করা যায় কোন স্তরে? ক প্রাচীন বাংলায়, খ মধ্য বাংলায়, গ আধুনিক বাংলায়, ঘ প্রতিটি স্তরে। সঠিক উত্তর ঘ প্রতিটি স্তরে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম নামধাতুর বহুল ব্যবহার লক্ষ্য করা যায় কোন স্তরে? ক প্রাচীন বাংলায়, খ মধ্য বাংলায়, গ আধুনিক বাংলায়, ঘ প্রতিটি স্তরে। সঠিক উত্তর ঘ
মধ্য বাংলায় প্রথম নাম ধাতুর ব্যবহার লক্ষ্য করা যায়? পরের প্রশ্ন, বাংলা ভাষায় নাসিক্যী ভবন বা শতনাসিক্যী ভবনের ব্যবহার প্রথম লক্ষ্য করা যায় কোন ভাষায়? ক প্রাচীন বাংলায়, খ আদিমধ্য বাংলায়, গ অন্তমধ্য বাংলায়, ঘ আধুনিক বাংলায়। সঠিক উত্তর খ আদিমধ্য বাংলায়। পরের প্রশ্ন, বাংলা ভাষায় 16 মাত্রার পাদাকুলক ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায় কোন স্তরের ভাষায়? ক প্রাচীন বাংলা ভাষায়, খ আদিমধ্য বাংলা ভাষায়, গ অন্তমধ্য বাংলা ভাষায়, ঘ আধুনিক বাংলা ভাষায়। সঠিক উত্তর ক প্রাচীন বাংলা ভাষায়। পরের প্রশ্ন, বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দ, মুক্তক ছন্দ ও গৈরিশ ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায় কোন স্তরে? ক প্রাচীন বাংলা ভাষায়, খ আদিমধ্য বাংলা ভাষায়, গ অন্তমধ্য বাংলা ভাষায়, ঘ আধুনিক বাংলা ভাষায়। সঠিক উত্তর ঘ আধুনিক বাংলা ভাষায়। পরের প্রশ্ন, বাংলা ভাষায় সংযোজক অব্যয়ের ব্যবহার লক্ষ্য করা যায় কোন স্তরে? ক প্রাচীন বাংলা ভাষায়, খ আদিমধ্য বাংলা ভাষায়, গ অন্তমধ্য বাংলা ভাষায়, ঘ আধুনিক বাংলা ভাষায়। সঠিক উত্তর ঘ আধুনিক বাংলা ভাষায়। এই ছিল তোমাদের বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের ক্লাস। আজকের ক্লাসের এখানেই সমাপ্তি। তোমাদের দিন শুভ হোক। গুড বাই।